হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি 26 ব্যাচের ফিজিক্স প্রথম ক্লাসে। আমাদের আজকে এসএসসি 26 ব্যাচের প্রথম ফিজিক্স ক্লাস। এবং আজকে আমরা দেখব আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে টোটাল 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার দিয়ে আমরা আজকে শুরু করব, অর্থাৎ ভেক্টর দিয়ে। ওকে, সো ভেক্টরের লেকচার 1। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। চলো দেখি আমরা। ওকে, সবাই লিখে ফেলো ভেক্টর লেকচার 1। ভেক্টর লেকচার 1। আমাদের আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরের প্রথম লেকচারটা দেখব। ওকে, ঠিক আছে। তো শুরুতেই যে কোনো একটা চ্যাপ্টার শুরুর সময় কিন্তু আমাদের যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কী কী টপিক আছে সেই টপিকগুলো একটু আমাদেরকে আগে লিখে ফেলতে হবে, দেখতে হবে। কেননা আমি একটা চ্যাপ্টার শুরু করবো, অথচ আমি জানি না চ্যাপ্টারে কী কী আছে, চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্টেন্ট, কখন চ্যাপ্টারটা শেষ হবে, তাহলে দেখা যাবে চ্যাপ্টারটা পড়লাম বাট ইফেক্টিভ হলো না। ঠিক আছে, সেই জন্য যে কোনো চ্যাপ্টার শুরুর আগে চাই ওই চ্যাপ্টারে কী কী টপিক আছে, কোন টপিকটাতে বেশি জোর দিতে হবে, কোনটা বেশি পরীক্ষায় আসে, কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকের পর কোন টপিক আসবে, এই সব কিছু নিয়ে একটা টপিক ম্যাপ শুরুতে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো আমরা তাহলে একটা তোমাদেরকে টপিক ম্যাপ দিয়ে দিই, সবাই একটু লিখে ফেলো আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে কী কী টপিক আছে সেই ব্যাপারগুলো। ওকে, আসো। আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে টোটাল 7টা টপিক আছে। টোটাল টপিক হচ্ছে 7। আমরা একটা একটা করে লিখে দিচ্ছি। সবার প্রথমে যেহেতু আমরা ভেক্টর পড়ছি, আমাদেরকে জানতে হবে যে ভেক্টর ব্যাপারটা কি। সো টপিক 1 হচ্ছে ভেক্টর পরিচিতি। আমাদেরকে জানতে হবে ভেক্টর এই ব্যাপারটা কি, ভেক্টর পরিচিতি। লিখে ফেলো সবাই, ভেক্টর পরিচিতি। ওকে, সেই ভেক্টর পরিচিতিতে আমরা 4টা জিনিস জানব। সবার প্রথম হচ্ছে আমরা ভেক্টরের সংজ্ঞাটা একটু দেখে নিব, তারপর ভেক্টরের উদাহরণ আমরা দেখব, তারপর ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেই ব্যাপারটা আমরা দেখব, ভেক্টরের প্রকাশ, এবং এরপর ভেক্টর কত ধরনের হতে পারে সেই ভেক্টরের প্রকারভেদগুলো আমরা দেখে নিব। ওকে, আচ্ছা। তাহলে আমাদের টপিক 1 এই ভেক্টর চ্যাপ্টারে সবার প্রথমেই আমরা দেখব ভেক্টর পরিচিতি, অর্থাৎ ভেক্টর বলতে ব্যাপারটা আমরা ভেক্টর বলতে কি বুঝাচ্ছি এই ব্যাপারটা। এমন এই ভেক্টর পরিচিতির আলোকে আমরা দেখব ভেক্টরের সংজ্ঞা, উদাহরণ, প্রকাশ এবং প্রকারভেদ। ওকে, তোমরা যারা অলরেডি আমাদের আজকের প্রথম লাইভ ক্লাসে চলে এসেছো, তোমরা যদি সম্ভব হয় তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করতে পারো, যাতে করে তোমাদের ফ্রেন্ডরা আজকের ক্লাসটা করতে পারে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, চলো এবার আমরা টপিক 2তে যাই। দ্বিতীয় টপিক 2 আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে আমরা ভেক্টর পরিচিতির পর দেখব, ধর আমরা তো ভেক্টর পড়ছি, তাই না? সো দুটো ভেক্টরকে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। আমার কাছে ধরো দুটো ভেক্টর আছে কিংবা একাধিক ভেক্টর আছে, এই ভেক্টর থেকে আমরা যোগ বিয়োগ করতে চাচ্ছি, তাহলে কিভাবে ভেক্টরকে যোগ বিয়োগ করতে হয় এই ব্যাপারটা আমরা দেখব টপিক 2তে। তাহলে লিখো ভেক্টর যোগ বিয়োগ, ভেক্টর যোগ বিয়োগ। সো ভেক্টরকে যোগ বিয়োগ করার 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতিতে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারি। চলো একটা একটা করে আমরা তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। ভেক্টর যোগ করার প্রথম একটা পদ্ধতি হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারি। সো এই টপিকটা আমরা দেখব। তারপরে বহুভুজ সূত্র, এটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতো, এটাও ভেক্টরকে যোগ বিয়োগ করার একটা পদ্ধতি, আমরা এটাও দেখব। এরপর আছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, আমরা এটাও দেখব। তারপর আছে সাইন সূত্র, সাইন সূত্র দিয়ে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারি। এবং সর্বশেষ লম্বাংশ সূত্র, লম্বাংশ সূত্র, লম্বাংশ সূত্র। ওকে, আমরা দেখতে পাচ্ছি ভেক্টরকে যোগ বিয়োগ করার 5টা পদ্ধতি আছে। সবার প্রথম ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্র দিয়ে আমরা ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারি। তারপর বহুভুজ সূত্র, তারপর সামান্তরিক সূত্র, এরপর সাইন সূত্র এবং লম্বাংশ সূত্র। ওকে, আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, কমেন্টের মধ্যে বলে আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ঠিক আছে, ওকে।
এবার চলে আসো, এই যে দেখো ভেক্টরকে যোগ বিয়োগ করার যে 5টা পদ্ধতি এখানে লিখেছি, এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে থার্ড নাম্বার যেটা লিখেছি, তৃতীয়। দেখো 1 2 3 4 5, থার্ড নাম্বার যেটা লিখেছি সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্র পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব টপিক 3-তে গিয়ে। তাহলে এবার আসো টপিক 3, আমাদের থার্ড টপিকে গিয়ে আমরা সামান্তরিক সূত্র নিয়ে বিস্তারিত দেখব। টপিক 3, এখানে আমরা দেখব সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্রটা দেখার পর এটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা দুটা টপিক দেখব। একটা হচ্ছে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগটা আমরা সামান্তরিক সূত্রের আলোকে দেখব, আপেক্ষিক বেগ। আরেকটা হচ্ছে কিভাবে পাখি আকাশে উড়ে, এই পাখির ওড়া এর পেছনে কিন্তু সামান্তরিক সূত্রের একটা প্রভাব আছে। সো পাখি কিভাবে আকাশে উড়ে এটাকে আমরা বিশ্লেষণ করব সামান্তরিক সূত্র দিয়ে। সো এটা হচ্ছে আমাদের থার্ড টপিক। ভেক্টর চ্যাপ্টারে টোটাল 7টা টপিক আছে, 7 সিস্টার্স, CR7, রাইট? ওকে, ভেক্টর 7। সো এই 7টা টপিকের মধ্যে আমরা থার্ড টপিকে দেখব সামান্তরিক সূত্র। ওকে, ঠিক আছে। এবার আসো টপিক 4, চতুর্থ টপিক লিখো। টপিক 4, ভেক্টরকে যোগ বিয়োগ করা শিখে গেলাম। এবার ভেক্টরকে কিভাবে ভাগ করতে হয়, বিভাজন করতে হয়। তোমার কাছে একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরকে তুমি কিভাবে বিভাজন করবে, সেই ভেক্টর বিভাজনটা আমরা এখানে দেখব। আর সেই ভেক্টর বিভাজনের আলোকে আমরা বেশ কয়েকটা ব্যাপার এখানে তোমাদেরকে বলবো। একটা হচ্ছে লম্বাংশ বিভাজন নিয়ে সবার প্রথমে কথা বলবো আমরা, লম্বাংশ বিভাজন। অর্থাৎ আমরা ভেক্টরকে ভাগ করব লম্বাংশ বিভাজন পদ্ধতিতে। তারপর একটু আগে তোমাদেরকে সাইন সূত্রের কথা বলেছিলাম, এই সাইন সূত্র নিয়ে আমরা এখানে বিস্তারিত কথা বলবো। এবং সাইন সূত্রের পাশাপাশি লম্বাংশ সূত্র বলেছিলাম, সেই লম্বাংশ সূত্র নিয়ে কথা বলবো। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমি কিন্তু উপরে লিখেছি লম্বাংশ বিভাজন, আর আমি এখানে লিখেছি লম্বাংশ সূত্র। দুটো কিন্তু ডিফারেন্ট, একটা বিভাজন একটা সূত্র আলাদা আলাদা। সো দুইবার লিখো। তারপর ভেক্টর বিভাজন যখন আমরা শিখে ফেলবো, ভেক্টর থেকে, ভেক্টর বিভাজন থেকে আমরা আরও বেশ কয়েকটা ব্যাপার দেখব। সেই ব্যাপারগুলো কি কি? আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে ভেক্টর বিভাজন দিয়ে আমরা দেখব, লিখো সবাই, নৌকায় গুণ টানা। নৌকায় গুণ টানা, গুণ মানে দড়ি। নৌকায় কিভাবে দড়ি টানতে হয় আমরা জানি। অনেক সময় দেখা যায় আমরা দড়ি টেনে টেনে নৌকা নদী পারাপার করছি। সো এই নৌকায় গুণ টানা, এটা আমরা দেখব। আরেকটা হচ্ছে পায়ে হাঁটা। আমরা যে পায়ে হেঁটে যাই, এই পায়ে হেঁটে যাওয়ার পেছনে ভেক্টর বিভাজনের প্রভাব আছে। কিসের প্রভাব? ভেক্টর বিভাজনের। ভেক্টর বিভাজনকে অনেক সময় আমরা উপাংশ বিভাজনও বলতে পারি। সো অনেক সময় তুমি দেখবে এখানে বলা হচ্ছে উপাংশ বিভাজন, উপাংশ বিভাজনও বলা হয়। কাজেই ভেক্টর বিভাজন আর উপাংশ বিভাজন একই অর্থে ব্যবহার করা হচ্ছে। সো আমাদের ভেক্টর চ্যাপ্টারের চতুর্থ টপিক হচ্ছে ভেক্টর বিভাজন বা উপাংশ বিভাজন। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি রিসলিউশন বলি, আমরা কম্পোনেন্টের রিসলিউশন বলি, ঠিক আছে? রিসলিউশন, রিসলভ অফ কম্পোনেন্ট। যাই হোক, এরপর আসো পারপেন্ডিকুলার রিসলিউশন, সাইন থিওরেম, তারপর নৌকায় গুণ টানা, হ্যাঁ, তারপর পায়ে হাঁটা। এই সবগুলো হচ্ছে টপিক 4 এর আন্ডার আমরা দেখব। ওকে, আচ্ছা। সো টপিক 4 এর পরে কি আসবে? টপিক 5 আসবে, পঞ্চম টপিক। সো সবাই একটু দেখো। আর যারা লাইভে ক্লাস করছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিতে পারো, যারা এসএসসি 26 ব্যাচের আছে। আমি জানি তোমাদের ফেসবুক অনেক ফ্রেন্ড আছে। তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে মেনশনের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে দেখা গেল তারা পরবর্তীতে এই ক্লাসটা করতে পারবে এবং তারা জানতে পারবে ফিল সায়েন্সে এসএসসি 26 ব্যাচের জন্য ফ্রি সাইকেল চলছে, যেখানে 7 দিনে 7 দিন 2 ঘন্টা করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি সাবজেক্ট পড়ানো হবে। ওকে, আর তোমরা যারা অলরেডি মেনশন করছো তোমাদেরকে থ্যাংক ইউ। এবার আসো টপিক 5। টপিক 5 হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা টপিক এবং এটা এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে অনেক বেশি। নৌকা নদীর অঙ্ক। অর্থাৎ এই টপিকটার নামই হচ্ছে নৌকা নদীর অঙ্ক। এখান থেকে আমাদের অঙ্ক করতে হয়। নৌকা নদীর একটা কনসেপ্ট আছে, কনসেপ্টের আলোকে আমরা এখানে নৌকা নদীর অঙ্কগুলো করে থাকি। এবার আসো টপিক 6,
টপিক 6 হচ্ছে ভেক্টর গুণ। দেখো আমরা কিন্তু টপিক 2তে ভেক্টরের যোগ বিয়োগ শিখেছি না, ভেক্টরের যোগ বিয়োগ, তারপর কিন্তু ভেক্টর বিভাজন দেখেছি। সো ভেক্টর বিভাজন বলতে ভেক্টর ভাগ। তাহলে তুমি যোগ শিখেছো, বিয়োগ শিখেছো, ভাগ শিখেছো, বাকি আছে কি বলো তো? বাকি আছে গুণ, রাইট, ভেক্টরের গুণ বাকি আছে। সো এখন আমরা টপিক 6-এ ভেক্টরের গুণ দেখব। ভেক্টরকে কিভাবে গুণ করতে হয় এই ব্যাপারটা আমরা দেখব, ভেক্টরের গুণ। ভেক্টর গুণের মধ্যে আছে, ভেক্টরের গুণের মধ্যে বেশ কিছু পদ্ধতি আছে, যেমন একটা হচ্ছে আমরা বলি এটাকে ডট গুণ। তোমাদের কাছে হয়তো এই শব্দগুলো একটু আনকমন, খুবই স্বাভাবিক, কারণ এই চ্যাপ্টারটা তোমরা এর আগে পড়োনি, নতুন তোমাদের কাছে, সেই জন্য এই শব্দগুলো তোমাদের কাছে একটু অপরিচিত বা আনকমন মনে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে আমরা যখন এই টপিকগুলো তোমাদেরকে পড়াবো একদম সহজ মনে হবে। সো ভেক্টর গুণের একটা পদ্ধতি হচ্ছে ডট গুণ, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ক্রস গুণ, এটা ভেক্টরের আরেকটা পদ্ধতি। এরপর আমরা এই ভেক্টর গুণ থেকে খুবই চমৎকার একটা কাজ করতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা ভেক্টর গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তোমাদেরকে সেটা শিখাবো। এরপর এরপর হচ্ছে স্কেলার ত্রয়ী গুণন নামে একটা টপিক আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। স্কেলার ত্রয়ী গুণন, স্কেলার ত্রয়ী গুণন নামে একটা টপিক আছে, সেটাও এই ভেক্টর গুণের আন্ডারে। ঠিক আছে, ওকে। সো আমাদের ভেক্টর চ্যাপ্টারের টোটাল 7টা টপিকের মধ্যে অলরেডি আমরা 6টা টপিক লিখে ফেললাম। এই টপিকগুলো তোমাদেরকে ধাপে ধাপে সিরিয়ালি পড়াবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর এবার চলে আসো সর্বশেষ টপিক 7। আমরা ভেক্টর চ্যাপ্টারের সর্বশেষ টপিক যেটা আছে সেটা লিখে দিচ্ছি তোমাদেরকে। লিখো সবাই, টপিক 7। সো ভেক্টর চ্যাপ্টারের 7 নাম্বার টপিকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, কি জানো? ভেক্টর ক্যালকুলাস। ভেক্টরের সাথে মিশিয়ে দিব ক্যালকুলাসকে। ক্যালকুলাস এটা অনেক সুন্দর একটা জিনিস, অনেক চমৎকার একটা ব্যাপার। ক্যালকুলাস সবচেয়ে বেশি পড়ানো হবে ম্যাথমেটিক্সে, তবে ফিজিক্সে শুরুর দিকে তোমাকে আমি হালকা পাতলা ক্যালকুলাস পড়াবো, সেটার সাথে ভেক্টরকে মিশিয়ে ভেক্টর ক্যালকুলাস দেখাবো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ভেক্টর ক্যালকুলাসে তোমাকে ডিফারেন্সিয়েশনটা দেখাবো। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এটা ক্যালকুলাসের একটা অংশ। তারপর আমরা তোমাদেরকে দেখাবো গ্রেডিয়েন্ট। ভাই এটা কি? ভেক্টর ক্যালকুলাসের একটা পার্ট হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর দেখাবো তোমাদেরকে ডাইভারজেন্স, ডাইভারজেন্স। এরপরে দেখাবো তোমাকে কার্ল, 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 কার্ল। ওকে, সো এই যে 4টা টপিক লিখেছি, এই 4টা টপিক তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাসে পড়ানো হবে, এবং ভেক্টর ক্যালকুলাসটা আমাদের সর্বশেষ টপিক। ওকে, ঠিক আছে। সো আমরা শুরু থেকে চলো একটু তোমাদেরকে আরেকবার দেখিয়ে আসি, তোমরা যারা অলরেডি ক্লাস করছো। আজকে আমাদের এসএসসি 26 ব্যাচের ভেক্টর চ্যাপ্টারের প্রথম ক্লাস, ভেক্টর লেকচার 1। তোমরা যারা ভেক্টর লেকচার 1 করছো তোমাদেরকে আবারও ওয়েলকাম, আবারও স্বাগতম ফিল সায়েন্সের অনলাইন কোর্সে। আচ্ছা, সো ভেক্টর লেকচার 1-এ আমরা শুরুর দিকে তোমাদেরকে টপিক ম্যাপটা লিখে দিচ্ছি। টপিক ম্যাপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পুরো চ্যাপ্টারে কি কি টপিক আছে, কোন টপিকের পর কোন টপিক পড়াবো, কোন টপিক ইম্পর্টেন্ট বেশি, এই ম্যাপটাকে বলছি টপিক ম্যাপ। সো সেই টপিক ম্যাপে ভেক্টর চ্যাপ্টারটাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল 7টা টপিক আছে। প্রথম হচ্ছে টপিক 1। টপিক 1-এর নাম ভেক্টর পরিচিতি। এই ভেক্টর পরিচিতিতে আমরা এই টপিকগুলো দেখব। তারপর টপিক 2 ভেক্টরের যোগ বিয়োগ। তারপর হচ্ছে টপিক 3 সামান্তরিক সূত্র। হ্যাঁ, ওকে, ইংলিশ ভার্সনে কেউ থাকলে আমাকে একটু জানাবে, আমি টার্মগুলো ইংলিশও বলে দিব। সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম থিওরেম অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি। ওকে, এরপর হচ্ছে পাখির ওড়া, এটা আমরা দেখব। এরপর ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজনের পরে নৌকা নদীর অঙ্ক, তারপর হচ্ছে ভেক্টরের গুণ, তারপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওকে, ঠিক আছে। সো এই টপিকগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে, ভেক্টর চ্যাপ্টারে আছে। সিরিয়ালি তোমাদেরকে একটা পর একটা টপিকগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবং তোমাদেরকে যা যা পড়াচ্ছি এটার স্লাইডটা আমি প্রোভাইড করে ফেলবো, দেখি তোমাদের কি অবস্থা একটু। ওকে, তোমরা যারা ক্লাস করছো এবং মেনশন করছো তোমাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এখন আমি একটা স্লাইড ওপেন করবো, আমি একটু স্লাইডটা নিয়ে নিই, একটু সময় দিবে, আমি একটু স্লাইডটা নিয়ে নিই।
ওকে। তোমাদের প্রতিদিন আমি যা যা লিখে দিব সেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে স্লাইড আকারে চলে যাবে, সো সেখান থেকে তোমরা স্লাইডগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সো ভেক্টর লেকচার 1-এর স্লাইডে আমরা চলে আসলাম। সো আমরা একটা একটা করে দেখব। ওকে, আমাদের টপিক ম্যাপগুলো লেখা শেষ। এবার আসো আমরা শুরু করলাম আমাদের চ্যাপ্টারটা। সো আমরা টপিক 1 দিয়ে শুরু করব। টপিক 1 ভেক্টর পরিচিতি। সো ভেক্টর পরিচিতি শুরু করার আগেই আমাদেরকে রাশি সম্পর্কে একটু জানতে হবে। সো রাশি, তো সবার প্রথমে আসো রাশি ব্যাপারটা কি। রাশি হচ্ছে ফিজিক্সে যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে, আর যা পরিমাপ করা যায় না তাকে রাশি বলে না। যেমন আমরা দেখো, আমরা কি পরিমাপ করতে পারি, ধরো একটা বস্তুর দৈর্ঘ্য, একটা বস্তুর দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি, কাজে এটা একটা রাশি। একটা বস্তুর ভর আমরা মাপতে পারি, এটা একটা রাশি। সময়কে আমরা মাপতে পারি, সেটা একটা রাশি। কিন্তু যা পরিমাপ করা যায় না তাকে রাশি বলে না। বলো তো আমরা কি পরিমাপ করতে পারি না? আমরা মনে করো, ধরো আমি বললাম আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। কতটুকু ভালোবাসো? খুব ভালোবাসি। কতটুকু ভালোবাসো? 10 কেজি। তোমাকে আমি 10 কেজি ভালোবাসি, 20 কেজি ভালোবাসি, তোমাকে আমি 20 বস্তা ভালোবাসি। আচ্ছা, এভাবে কি ভালোবাসা কেজি ধরে বস্তা ধরে মাপা যায়? মাপা যায় না। কাজে ভালোবাসা ফিজিক্সের মতে রাশি না। এরপর আমি বললাম আমার খুব রাগ উঠছে। কেন? কেন আমার খুব রাগ উঠছে জানো? তুমি কেন এসএসসি পরীক্ষা তো ভালো করবা না? হবে না, রাগ উঠছে। কতটুকু রাগ উঠছে আমার? আরে বলিও না, এক পুকুর সমান রাগ উঠছে, একটা নদী সমান রাগ। আচ্ছা, রাগকে কীভাবে নদী পুকুর দিয়ে মাপা যায়? মাপা যায় না। সো যেই জিনিসগুলোকে আমরা মাপতে পারি না, পরিমাপ করতে পারি না, তাদেরকে আমরা রাশি বলি না। যেমন ভালোবাসা, রাগ, অভিমান। আমরা সহজ বাংলায় বলতে পারি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনদেরকে আমরা পরিমাপ করতে পারি না। যাকে পরিমাপ করা যায় না সেটা রাশি না। আমাদের ফিলিংসগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, কাজে এটা রাশি না। বোঝা গেল? আর রাশি কোনটা? যাদেরকে পরিমাপ করা যায়। কাজে তোমরা একটু লিখে ফেলো, রাশির ডেফিনেশনটা একটু লিখে ফেলো। যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। উদাহরণগুলো লিখে ফেলো, নিচেরটা লিখতে হবে না, জাস্ট উপরেরটা লিখো। যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। এইটুকু পর্যন্ত একটু লিখে ফেলো সবাই। ওকে, আচ্ছা। তোমাদের তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তোমাদেরকে এই ভেক্টর চ্যাপ্টারটা আমরা ফ্রি সাইকেলে শেষ করে দিব। ওকে, আচ্ছা। তারপর আমরা বাকি চ্যাপ্টারগুলো, আমাদের একটা পেইড সাবস্ক্রিপশন আছে, পেইড ব্যাচ, সেখানে তোমাদেরকে পড়াবো। এই ব্যাপারে তোমাদেরকে পরবর্তীতে জানানো হবে। আপাতত টেনশন ছাড়া তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো, টেনশন ছাড়া ফিল সায়েন্সের ফ্রি সাইকেলের ক্লাস করতে থাকো। সবচেয়ে বেস্ট শুরুটা হবে তোমাদের কলেজ লাইফের সবচেয়ে ভালো শুরুটা হবে ফিল সায়েন্সের সাথে, ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো, যা পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। ওকে, এবার বলো রাশি কয় প্রকার? আমরা সবাই জানি রাশি 2 প্রকার, স্কেলার রাশি অ্যান্ড ভেক্টর রাশি। সো একটু সবাই লিখে ফেলো খাতার উপরে, সব কিছু সুন্দরভাবে নোট করে ফেলবে। কেননা তুমি যদি আজকে সুন্দরভাবে গুছিয়ে নোট করে ফেলো, তাহলে এর পরবর্তীতে আর কখনো ক্লাস দেখা লাগবে না, বই পড়া লাগবে না। এই নোট খাতা ভালো মতো পড়ে গেলেই পরীক্ষায় ভালো করতে পারবে। আজকে কষ্ট হলে কষ্ট, সব কিছু লিখে রাখো, সুন্দরভাবে নোট করে রাখো। এই আজকের কষ্ট করে নোট করা, সুন্দর করে নোট করা, এটা তোমার
পরীক্ষার আগের রাতে মারাত্মক কাজে দিবে। এখানে আমি বলি, সুন্দর নোট খাতা আগামী দিনের সম্পত্তি, আগামী দিনের ভবিষ্যৎ। আর হযবরল করে নোট করা সারা জীবনের কান্না। আজকে তুমি বিশ্রী করে নোট করলে এটা সারা জীবন পস্তাতে হবে। ঠিক আছে, ওকে। সো রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এবার আসো, স্কেলার রাশি কাকে বলে? আমরা সবাই জানি যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন, দিক উল্লেখের প্রয়োজন নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। সেটা না লিখলেও চলবে, এটা আমরা জানি। স্কেলার রাশি মানে হচ্ছে শুধু মান প্রয়োজন, দিক উল্লেখের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির উদাহরণগুলো একটু দেখো, যেমন দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, সময়, ভর, কাজ, শক্তি, ক্ষমতা, এরা সবাই স্কেলার রাশি। তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক, ডাইভারজেন্স। দেখো এখানে আমাদের পরীক্ষায় সব সময় আসে যেই উদাহরণগুলো, সেগুলো আমরা হলুদ কালার করে রেখেছি। সো তোমরা হলুদ কালার দিয়ে যা দেখতে পাচ্ছ এগুলো একটু লিখে ফেলো, কারণ এগুলো পরীক্ষায় সব সময় আসে। লিখো তাপমাত্রা। তাপমাত্রা একটা স্কেলার রাশি। কেন? কারণ তুমি দেখো তাপমাত্রার কোনো দিক নেই যে উত্তর দিকে এত ডিগ্রি, পশ্চিম দিকে অত ডিগ্রি। তাপমাত্রার কিন্তু কোনো দিক নেই, কাজে তাপমাত্রা একটা স্কেলার রাশি। তারপর চাপ। চাপ কিন্তু একটা স্কেলার রাশি। হ্যাঁ, চাপ স্কেলার রাশি। কেন চাপ স্কেলার রাশি? কারণ চাপ সবসময় লম্বভাবে কাজ করে। এই সবসময় যেহেতু সে লম্বভাবে কাজ করে, তার দিক ফিক্স, ফলে তার দিকটা উল্লেখ করা লাগে না। চাপের ক্ষেত্রে আমরা দিকটা উল্লেখের প্রয়োজন নেই, কাজেই চাপ স্কেলার রাশি। তারপর জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এক ধরনের জড়তা, এটা তোমাদেরকে পরবর্তীতে পড়াবো, জেনে রাখো। জড়তার ভ্রামক, এটা স্কেলার রাশি। এরপর ডাইভারজেন্স। ডাইভারজেন্স বলো তো এই শব্দ কোথায় শুনেছো? একটু আগেই চ্যাপ্টার ম্যাপের মধ্যে দেখেছি আমরা ডাইভারজেন্স, না? ওই যে ভেক্টর ক্যালকুলাসে। ওকে, ডাইভারজেন্স। তো এই ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। এখন তোমাকে হয়তো একটু কষ্ট করে মনে রাখতে হবে, পরবর্তীতে আমরা যখন ডাইভারজেন্সটা পড়াবো তখন তুমি এমনিতেই বুঝতে পারবে ডাইভারজেন্স স্কেলার রাশি। আর আরেকটা মনে রাখার টেকনিক বলে দিই, ডাইভারজেন্স শব্দের শেষে এস আছে। ডাইভারজেন্স শব্দের শেষে এস আছে, তাহলে এটা স্কেলার। ডাইভারজেন্স এটা স্কেলার। কেন? শব্দের শেষে এস আছে। সো ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। আমরা বেসিক্যালি তিনটা ওই যে ভেক্টর ক্যালকুলাসের শব্দ শুনেছিলাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই তিনটা শব্দের মধ্যে একটা শুধু স্কেলার, সেটা হচ্ছে ডাইভারজেন্স। বাকি দুটো হচ্ছে ভেক্টর, গ্রেডিয়েন্ট এবং কার্ল। এটা মনে রাখার সহজ পদ্ধতি, ডাইভারজেন্সের শেষে এস আছে, কাজে এটা স্কেলার। ওকে, তাহলে আমাদের স্কেলার রাশি উদাহরণটা লিখতে হবে, সংজ্ঞা না লিখলেও চলবে, ডেফিনেশনটা আমরাও জানি। জাস্ট স্কেলার রাশির পরীক্ষায় আসা উদাহরণগুলো লিখে ফেলো। তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক, ডাইভারজেন্স, এই চারটা পরীক্ষায় সবসময় আসে। তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক এবং ডাইভারজেন্স। ওকে, ঠিক আছে। এবার চলে আসো, আমরা যাব এরপর ভেক্টর রাশিতে। যেহেতু আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ছি, আমরা যদি ভেক্টরের সংজ্ঞাটা না লিখি তাহলে এটা বড় পাপ হয়ে যায়। আমরা কি পাপ করতে চাই? না। তাহলে কি করতে হবে? ভেক্টরের সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। আমরা জানি, তাও লিখব। লিখো সবাই। যে সকল রাশি সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান ও দিক প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। ওকে, লিখে ফেলো সবাই সুন্দরভাবে। আমার বোর্ড দেখার দরকার নেই, তুমি জানো, তুমি লিখে ফেলো। যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিকের প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। চলো এবার ভেক্টর রাশির উদাহরণ দেখে আসি। চলো, ভেক্টর রাশির উদাহরণ, পরীক্ষায় যে উদাহরণগুলো আসে আমরা ওই পাঁচটা এখানে লিখে রেখেছি। এই পাঁচটা উদাহরণ পরীক্ষায় সব সময় আসে, তোমরা খুব দ্রুত তুলে ফেলো। প্রথমে কি লেখা আছে? বলের ভ্রামক বা টর্ক। তারপর কি লেখা আছে? কৌণিক ভরবেগ। তারপর কি লেখা আছে? কেন্দ্রমুখী বল। তারপর গ্রেডিয়েন্ট, এরপর কার্ল। এই পাঁচটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ যা পরীক্ষায় আসে। দেখো তোমাদের কাছে শব্দগুলো একটু নতুন মনে হতে পারে, আস্তে আস্তে শব্দগুলো পরিচিত হয়ে যাবে। বলের ভ্রামক। ভ্রামক শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণন। যেখানেই ভ্রামক থাকবে, ভ্রামক মানে ঘূর্ণনশীল কোনো বস্তুকে বোঝাচ্ছে। মনে করো আমি ঘুরছি, তাহলে আমাকে তুমি কি বলবে? আমাকে তুমি বলবে ভ্রামক। যেমন আমাদের মাথার উপরে ফ্যান, দেখো তোমার মাথার উপর যে ফ্যানটা আছে সেই ফ্যানটা ঘুরছে, এই ফ্যানকে তুমি কি বলবে? ভ্রামক বলবে। ভ্রামক মানে ঘূর্ণন। মনে করো একটা গরু ঘুরছে তোমার চারদিকে, তাহলে গরুকে তুমি কি বলবে? গরুর ভ্রামক। কি বলবে?
গরুর ভ্রামক। সো ভ্রামক মানে ঘূর্ণন, আর এখানে বলের ভ্রামক বলা হচ্ছে। বলের ভ্রামক মানে বলটা ঘুরছে, বলের ভ্রামক। এটার আরেকটা নাম হচ্ছে টর্ক। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত পড়াবো তোমাদেরকে। সো বলের ভ্রামক এক ধরনের ভেক্টর রাশি। কেন? বল, আমরা জানি বল হচ্ছে ভেক্টর রাশি। ফোর্স বল, বল ভেক্টর রাশি, কাজে বলের ভ্রামক, ঠিক আছে, কাপল ফোর্স অথবা টর্ক, সেটাও ভেক্টর রাশি। তারপর কৌণিক ভরবেগ, বেগ, ভরবেগ, কৌণিক ভরবেগ সবই ভেক্টর রাশি। আমরা জানি বেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি হওয়ার কারণে ভরবেগ সেটাও ভেক্টর রাশি। এখন আবার কৌণিক ভরবেগ একটা ব্যাপার আছে, সেটাও ভেক্টর রাশি। তারপর কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে যে বল কাজ করে, সেটাও ভেক্টর রাশি। তারপর ওই যে বলেছিলাম, মনে আছে, ভেক্টর ক্যালকুলাসের 3টা শব্দ, আমার সাথে সাথে আরেকবার বলো। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এর মধ্যে ডাইভারজেন্সের শেষে দন্ত স আছে, ডাইভারজেন্স স্কেলার। আর বাকি দুইজন ভেক্টর, বাকি দুইজন কে? গ্রেডিয়েন্ট, কার্ল। সো আমরা এভাবে বলতে পারি, যেখানে তুমি বল শব্দটা দেখতে পাবে অথবা বেগ শব্দটা দেখতে পাবে, এরা তো এমনিতেই ভেক্টর রাশি। আর এখানে দেখবে ধন্ত স আছে কিনা, এস আছে কিনা, নেই, তাহলে এরা ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট আর কার্ল হচ্ছে ভেক্টর রাশি। ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স স্কেলার রাশি। সো ভেক্টর রাশির এই 5টা উদাহরণ লিখে ফেলেছো? ওকে, ঠিক আছে। ভেক্টর রাশির উদাহরণগুলো সুন্দরভাবে লিখে ফেলো, এগুলো পরীক্ষায় সব সময় আসে, অলওয়েজ। আর তোমরা যারা লাইভ ক্লাস করছো, একটু তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো, হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রবলেম থাকে, জিজ্ঞেস করতে থাকো। ওকে, ঠিক আছে। এবার চলে আসো, আমরা দেখবো এবার চমৎকার একটা জিনিস, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় সেই ব্যাপারটা একটু আমরা দেখব, কিভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। ওকে, ভেক্টর রাশিকে আমরা টোটাল 5 ভাবে প্রকাশ করতে পারি। আমি একটু করে লিখে দিচ্ছি ভেক্টর রাশি প্রকাশ, তোমরা একটু লিখে ফেলো। ভেক্টর রাশিকে টোটাল কয়ভাবে প্রকাশ করা যায়? 5 ভাবে প্রকাশ করা যায়। প্রথমত বোল্ড করে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, এই যে বোল্ড করে। তারপরে উপরে তীর দিয়ে, দেখো আমি উপরে তীর দিয়েছি, এভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তারপর উপরে দাগ দিয়ে, এই যে উপরে একটা দাগ দিলাম না, এভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। এমন আমরা উপরে দাগ দিয়ে ভেক্টর রাশিকে সবচেয়ে বেশি প্রকাশ করে থাকি। তারপর নিচেও দাগ দেওয়া যায়, এটাও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তারপরে মাথায় টুপি দিয়ে, এটা হচ্ছে বেসিক্যালি একক ভেক্টরের জন্য। ধরো এই যে আমরা দেখাচ্ছি, একটা ভেক্টর আছে এ, তার মাথায় এভাবে টুপি দিয়ে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি, মাথায় টুপি দিয়ে। ওকে, আচ্ছা। সো 5 ভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। সবাই একটু লিখে ফেলো, ভেক্টর রাশির প্রকাশ আমরা ভেক্টর রাশিকে 5 ভাবে লিখতে পারি। একটা হচ্ছে বোল্ড করে, তারপর উপরে তীর দিয়ে, তারপর উপরে দাগ দিয়ে, নিচে দাগ দিয়ে এবং মাথায় টুপি দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। ওকে, ঠিক আছে। এবার চলে আসো, লিখে শেষ? তাহলে আমরা ভেক্টর রাশিকে বোল্ড করতে পারি, উপরে তীর দিতে পারি, উপরে দাগ দিতে পারি, নিচে দাগ, অথবা হচ্ছে একক ভেক্টরের ক্ষেত্রে মাথায় টুপি দিতে পারি। এটা মাথায় টুপি সবার ক্ষেত্রে দেওয়া যাবে না, একক ভেক্টর হতে হবে। একক ভেক্টরটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন জাস্ট একটু করে সামারি দিয়ে যাচ্ছি। আর আমরা ভেক্টরকে লেখার সময় আমরা বেসিক্যালি জাস্ট উপরে একটা দাগ দিব, এটাই আমাদের ভেক্টর রাশির প্রকাশ। ওকে, ঠিক আছে। এবার চলে এসো, দেখো ভালো করে। এরপর হচ্ছে ভেক্টর রাশির প্রকারভেদ। আমরা তোমাদেরকে বলেছি যে ভেক্টরে টোটাল 7টা টপিক আছে। এই 7টা টপিকের মধ্যে প্রথম যে টপিকটা, আমরা একটু আবার একটু যদি তোমাকে রিভিউ করি, শুরু থেকে যদি তোমাকে একটু রিভিউ করি। এই যে দেখো, ভেক্টর চ্যাপ্টারটাতে টোটাল 7টা টপিক আছে। কয়টা? 7টা টপিক। 7টা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ভেক্টর পরিচিতি। এই ভেক্টর পরিচিতি টপিকের মধ্যে 4টা পার্ট তোমাদেরকে পড়াবো। ভেক্টর রাশির সংজ্ঞা, ভেক্টর রাশির উদাহরণ, ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকারভেদ। সো আমরা ভেক্টর রাশির সংজ্ঞাটা দেখেছি, উদাহরণ তোমাদেরকে দেখিয়েছি, কিভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয় সেই ব্যাপারটাও বলেছি। তাহলে আমাদের দেখো, সংজ্ঞাটা শেষ, উদাহরণটা শেষ, প্রকাশটা শেষ, বাকি আছে প্রকারভেদ। এখন আমরা দেখব ভেক্টর রাশির যে প্রকারভেদগুলো আছে সেই প্রকার। এবং তোমরা খুবই অবাক হবে যে ব্যাপারটা, ভেক্টর রাশি টোটাল 18 ধরনের ভেক্টর রাশি আছে। কত ধরনের? 18 ধরনের ভেক্টর রাশি। এই যেখানে লিখে রেখেছি, টোটাল 18 ধরনের ভেক্টর রাশি আছে এবং প্রত্যেকটা ধরন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো 18 ধরনের ভেক্টর রাশিগুলো তোমরা একটু দেখো, আরও অনেক ধরনের হতে পারে, আমি সব দিই নাই, আমি 18 ধরনের ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। সবার প্রথম, এতগুলো তো আর লিখতেও পারবে না, আর আমি এখন এত বড় লিস্ট পড়েও কোনো লাভ নেই। আমরা একটা একটা করে দেখি, তোমরা একটা একটা করে লিখতে থাকো। ওকে, আচ্ছা। তাহলে সবার প্রথমে আছে কি? নাল ভেক্টর। সবার প্রথমে আছে কি? নাল ভেক্টর। চলো আমরা নাল ভেক্টরটা দেখে ফেলি। নাল ভেক্টরটা কি? ওকে, চলো আসো, নাল ভেক্টরটা আমরা একটু দেখে ফেলি। নাল ভেক্টর এই ব্যাপারটা কি?
একটা একটা করে আমরা এখান থেকে দেখতে থাকি, সবাই লিখো। ওকে, সবার প্রথমে হচ্ছে নাম্বার 1 নাল ভেক্টর। নাম্বার 1 কি বলো তো? নাল ভেক্টর। নাল ভেক্টরের আরেক নাম হচ্ছে শূন্য ভেক্টর। আমরা এখন ভেক্টর রাশির প্রকারভেদ পড়ছি, সবাই এই হেডিংসটা অবশ্যই একটু দিয়ে ফেলো যে ভেক্টর রাশির প্রকারভেদ, তারপরে একটা একটা করে লিখো ভেক্টর রাশির প্রকারভেদ। ভেক্টর রাশির প্রকারভেদ। ওকে, সো ভেক্টর রাশির প্রকারভেদ চলো আমরা দেখি একটা একটা করে। সবার প্রথমে আসবে নাম্বার 1 নাল ভেক্টর। নাল ভেক্টরের আরেকটা নাম হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, এই যে আমরা এভাবে করে লিখতে পারি নাল ভেক্টর, শূন্য ভেক্টর। এখন নাল ভেক্টর নাম শুনেই বুঝতে পারছো যে শূন্য, তাহলে যেই ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো, বুঝে বুঝে সংজ্ঞা, মুখস্থ করার না। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। ওকে, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। নাল ভেক্টর সম্পর্কে আমরা বেশ কিছু কথা বলবো, চলো একটা একটা করে শুনি আমরা। প্রথমে নাল ভেক্টর পরীক্ষায় যদি বলে, তুমি বলবে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে, এই কথাটা বলবে। এবার আমরা একটু দেখব ভেক্টরের মান বলতে আসলে কি বোঝাচ্ছি সেই ব্যাপারটা। ওকে, তাহলে চলো ভেক্টরের মান বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে, ধরো আমি তোমাদেরকে একটা ভেক্টর এঁকে দেখাই। এটা হচ্ছে একটা ভেক্টর। ওকে, একটা ভেক্টরের আমরা দেখতে পাচ্ছি একটা তীর আছে আর একটা হচ্ছে তীর নেই। যেখানে ভেক্টরের তীর আছে এটাকে আমাদের ভাষায় আমরা বলি মাথা। এটাকে কি বলি? মাথা। সেটা হচ্ছে ভেক্টরের মাথা। এটাকে আমাদের বইয়ের ভাষায় বলা হচ্ছে শীর্ষবিন্দু। কি বলা হচ্ছে? শীর্ষবিন্দু বলা হচ্ছে। সেটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু। আর যেখানে তীর নেই সেটা হচ্ছে লেজ। সেটা হচ্ছে লেজ। এবং এটাকে আমরা বলছি পাদবিন্দু। এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি পাদবিন্দু। সো একটা ভেক্টরের তীর যেখানে আছে অ্যারো, সেটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু। ইংলিশে এটাকে বলা হচ্ছে টিপ পয়েন্ট অ্যান্ড এটাকে বলা হচ্ছে টেল পয়েন্ট। ওকে, ঠিক আছে। সো এখন নাল ভেক্টরের ক্ষেত্রে নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য। কাজেই ভেক্টরের মান বলতে কি বোঝাচ্ছি? আসলে ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যটাকে বুঝাচ্ছি। ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যকে বুঝাচ্ছি। তো নাল ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের দৈর্ঘ্য তো শূন্য। তাহলে দৈর্ঘ্য যদি শূন্য হয় কি দাঁড়ালো দেখো তো? এই যে ভেক্টরটা আছে, আমি এই ভেক্টরটাকে নিয়ে আসলাম, নেওয়ার পর এই ভেক্টরের দৈর্ঘ্যটাকে আমি 0 করে দিচ্ছি। দেখো ধীরে 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 ভেক্টরের দৈর্ঘ্যটাকে আমি কমিয়ে দিচ্ছি। ধীরে ধীরে যখন ভেক্টর দৈর্ঘ্যটাকে কমিয়ে দিব, কি পেলাম দেখো তো? বিন্দু। কি পেয়েছি? বিন্দু পেয়েছি। তাহলে তাহলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের দৈর্ঘ্য তো শূন্য। তো শূন্য দৈর্ঘ্য মানে কি বোঝায়? কার দৈর্ঘ্য শূন্য বলো তো? বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে শূন্য। কাজে নাল ভেক্টরের দৈর্ঘ্য শূন্য মানে বিন্দুর দৈর্ঘ্য শূন্য। সেখান থেকে আমরা বলতে পারি যে নাল ভেক্টর একটা বিন্দু। নাল ভেক্টর একটা বিন্দু। তাহলে লিখো সবাই, নাম্বার 1 প্রথম কথা হচ্ছে নাল ভেক্টর হচ্ছে বিন্দু। ওকে, সো আমরা লিখতে পারি যে এটি একটি বিন্দু। তাহলে নাল ভেক্টর বেসিক্যালি একটা বিন্দু, আর কিছু না। ওকে, আচ্ছা। তারপর আমরা দ্বিতীয় একটা কথা বলতে পারি। কি কথা দেখো তো? নাল ভেক্টর যেহেতু একটা বিন্দু, সেটা যেখানে শুরু সেখানেই শেষ। এই যে আমরা যদি একটু দেখাই, এই যেটা তো নাল ভেক্টর। নাল ভেক্টরটাকে আমরা এবার কি করব? এই যে দেখো, করতে করতে বিন্দু করে ফেললাম। হ্যাঁ, বিন্দু। এই যে দেখো একটা বিন্দু দেখতে পাচ্ছ, রাইট? এই যে একটা বিন্দু। সো নাল ভেক্টর হচ্ছে বেসিক্যালি একটা বিন্দু, যার কারণে এই বিন্দুটা যেখানে শুরু হচ্ছে সেখানে শেষ হচ্ছে। সো আমরা এখান থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি দেখো, আমরা এখান থেকে বলতে পারি নাল ভেক্টর যেখানে শুরু সেখানেই শেষ। নাল ভেক্টর যেখানে শুরু সেখানেই শেষ। যেখানে শুরু সেখানে শেষ। আচ্ছা, তাহলে যেখানে শুরু সেখানে শেষ, এটা কে বলো তো? নাল ভেক্টর। আবার আমরা আরেকটা কথা বলতে পারি, নাল ভেক্টরের ক্ষেত্রে শীর্ষবিন্দু আর পাদবিন্দু একটাই।
কারণ দেখো না, এখানে মাথা লেজ বলে কিছু নেই, পুরাটা একটা বিন্দু। কাজেই নাল ভেক্টরের ক্ষেত্রে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু সেম, লিখে ফেলো। নাল ভেক্টরের ক্ষেত্রে একই শীর্ষবিন্দু এবং পাদবিন্দু। তাহলে যার মাথা এবং লেজ সেম, যার শীর্ষ ও পাদবিন্দু সেম, তাকে আমরা কি ভেক্টর বলবো? নাল ভেক্টর বলবো। তাহলে নাল ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই, একটা বিন্দুই। নাল ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একটাই। ঠিক আছে, এরপর আসো আমরা আরেকটা চমৎকার কথা বলতে পারি, সেটা একটু পরের স্লাইডে গিয়ে বলছি আমরা, দেখো ভালো করে। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ নাল ভেক্টরের বৈশিষ্ট্য? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। যে ভেক্টরের মান শূন্য, ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যকে বোঝায়। এখন দৈর্ঘ্য শূন্য বলতে বোঝায় একটা বিন্দু, কাজেই নাল ভেক্টর হচ্ছে একটা বিন্দু ভেক্টর। এবং বিন্দু যেখানে শুরু সেখানেই শেষ। আবার আমরা এভাবে বলতে পারি একই শীর্ষবিন্দু এবং পাদবিন্দু। ওকে, এবার নাল ভেক্টর একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, 4 নাম্বার বৈশিষ্ট্য, সবাই একটু লিখো, সবাই আগে দেখো। ধর আমি একটা ভেক্টর আঁকলাম, ওকে, আবার আমি বিপরীত দিকে আসলাম। এই ভেক্টরটা আঁকার পরে আমি একটু বিপরীত দিকে আসলাম, বিপরীত দিকে আসলাম। ওকে, তাহলে দেখো তো আমি যেখান থেকে শুরু করেছি ঘুরে ফিরে আমি ওই জায়গায় চলে এসেছি, তাই না? সো এই যে একটা ভেক্টর ছিল এ, আমি আবার তার একটা বিপরীত ভেক্টর নিলাম মাইনাস এ। তাহলে আমি যখন এই দুটোকে যোগ করব, আমি আসলে কিছুই পাবো না, আমি আসলে শূন্য পাবো। সো একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে যদি আমরা যোগ করি, একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে যদি আমরা যোগ করি, আমরা আসলে শূন্য পাচ্ছি। +5 -5 সমান সমান 0, প্লাস এ মাইনাস এ সমান সমান 0। অর্থাৎ তুমি গিয়েছো, আবার আগের জায়গায় ফিরে এসেছো, ঘুরে ফিরে আগের জায়গায়, যেখানে শুরু করেছো আবার ঘুরে ফিরে ওই জায়গায়। তাহলে সেটা না শূন্য, সেটা না শূন্য ভেক্টর। তাহলে আমরা এখান থেকে এই দুটো চিত্র থেকে বলতে পারি একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, লিখে ফেলো। একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে যোগ করলে, একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে কি করলে, যোগ করলে কি পাওয়া যায়? শূন্য ভেক্টর পাওয়া যায়। একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায় বা নাল ভেক্টর পাওয়া যায়। ওকে, একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে যোগ করলে আমরা নাল ভেক্টর পেতে পারি। এটাও আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে প্রশ্ন। সো নাল ভেক্টর সম্পর্কে আমরা অনেকগুলো কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব। ওকে, ঠিক আছে। এরপর চলো, এবার বুঝতে পেরেছো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নেই প্রবলেম, না? ঠিক আছে, এবার চলে এসো নাল ভেক্টরের পর আমাদের সেকেন্ড কি আছে দেখো তো, দ্বিতীয় কোনটা আছে? নাল ভেক্টরের পরে আছে এবার সেকেন্ড নাম্বারে আছে সঠিক ভেক্টর। চলো আমরা এবার সঠিক ভেক্টর সম্পর্কে একটু জেনে নিই। সেকেন্ড আছে সঠিক ভেক্টর। ওকে, তাহলে আসো সঠিক ভেক্টর, সবাই একটু লিখো। 2 নাম্বার আমরা কি পড়ছি? ভেক্টরের প্রকারভেদ। ভেক্টরের প্রকারভেদের মধ্যে 2 নাম্বার প্রকার কোনটা বলো তো? 2 নাম্বার প্রকার হচ্ছে সঠিক ভেক্টর। অর্থাৎ ভেক্টর কত ধরনের? আমরা এখানে 18 ধরনের ভেক্টর নিয়ে কথা বলবো, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে সঠিক ভেক্টর। এখন সঠিক ভেক্টরটা কি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো আমি বললাম, আচ্ছা আগে আমাকে একটা কথা বলো, তুমি পরীক্ষায় সঠিক লিখেছো, তোমাকে কি কেটে দিবে? তুমি পরীক্ষায় কারেক্ট অ্যান্সার দিয়েছো, তোমাকে কি 0 দিবে? আগে সেটা বলো। তুমি পরীক্ষায় সব কিছু ঠিকঠাক লিখেছো, কারেক্ট, সঠিক হয়েছে, তোমাকে কি 0 দিবে? না। সঠিক হলে কেন 0 দিবে? সঠিক হলে 0 দিবে না। তাহলে সঠিক ভেক্টর মানে যার মান 0 নয়, যার মান 0 নয়, তার মানে যেটা নাল ভেক্টর না সেটা সঠিক ভেক্টর। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো, যে ভেক্টরের মান 0 নয় সেটা সঠিক ভেক্টর। লিখে ফেলো, যে ভেক্টরের মান 0 নয়
তাকে সঠিক ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে কি বলে? তাকে সঠিক ভেক্টর বলে। ওকে, তাহলে যে ভেক্টরের মান কি নয়, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? তাহলে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে কি বলবো? তাকে আমরা সঠিক ভেক্টর বলবো। তাহলে সঠিক ভেক্টরের মান কি না? সঠিক ভেক্টরের মান শূন্য না। ওকে, ঠিক আছে। তাহলে নাল ভেক্টর বাদ দিয়ে বাকি সবগুলো ভেক্টরকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর বলবো। ওকে, আচ্ছা। সো আমরা মোটামুটি আজকে ভেক্টরের দুটো প্রকার দেখলাম। ভেক্টরের টোটাল 8টা ধরনের ভেক্টরের মধ্যে একটা হচ্ছে নাল ভেক্টর, আর একটা হচ্ছে সঠিক ভেক্টর। এই দুটো প্রকার আমরা দেখলাম। বাকি প্রকারগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আজকের ক্লাস আমরা তাহলে শুরু থেকে কি কি দেখেছি বলো তো? আজকের ক্লাস আমরা শুরু থেকে দেখেছি, প্রথমে আমরা পুরো চ্যাপ্টারে, ভেক্টর চ্যাপ্টারে কি কি টপিক আছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তারপর রাশি পড়িয়েছি। রাশির মধ্যে স্কেলার রাশি, স্কেলার রাশির উদাহরণ, তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক, ডাইভারজেন্স। আমার সাথে সাথে আরেকবার বলে ফেলো, তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক, ডাইভারজেন্স, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তারপর ভেক্টর রাশি পড়েছি। ভেক্টর রাশির উদাহরণ কি কি ছিল? বল, বেগ, বলের ভ্রামক, কেন্দ্রমুখী বল, কৌণিক ভরবেগ, গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলা কিসের উদাহরণ ছিল? ভেক্টর রাশির উদাহরণ ছিল। তারপর ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেই ব্যাপারটা দেখেছি। ভেক্টর রাশির 18 ধরনের প্রকার আছে। এর মধ্যে আমরা দুটো প্রকার নিয়ে আজকে আলোচনা করেছি, একটা নাল ভেক্টর আর একটা হচ্ছে সঠিক ভেক্টর। নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, আর সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য না। এখন আমরা আজকের ক্লাসে যা যা দেখেছি, চলো এটার উপর ভিত্তি করে একটু প্র্যাকটিস করে আসি। ওকে, একটু আমরা প্র্যাকটিস দেখব। চলো তাহলে একটু প্র্যাকটিস করে আসি। আমরা এই যা যা দেখেছি এটার উপর ভিত্তি করে একটু প্র্যাকটিস দেখবো আমরা। ওকে, আচ্ছা চলো তাহলে দেখি একটু। আচ্ছা দেখি, আমাকে বলো তো, সবার প্রথমে আগে এটা বলে ফেলো, যে ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই তাকে কি ভেক্টর বলবো? দেখো, এটা রাজশাহী বোর্ড 21 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ড 16 সালে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটি 17-18 সালে এসেছে, এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 17-18 সালে এই প্রশ্নটা এসেছে। আমাকে একটু বলে ফেলো যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয় তাহলে সেটাকে কি ভেক্টর বলবো আমরা? নাল ভেক্টর। কেন? আমরা একটু আগেই দেখেছি নাল ভেক্টর মানে হচ্ছে যেখানে শুরু সেখানেই শেষ, শীর্ষবিন্দু আর পাদবিন্দু সেম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাল ভেক্টর। পারা যাবে? ওকে, আচ্ছা দেখি এবার আরেকটা বলো তো, দেখি এটা একটু বলো। নিচের কোনটি স্কেলার রাশি? এটাও আমাদের কোথায় এসেছে দেখো, কুমিল্লা বোর্ডে 17 সালে, সিলেট বোর্ডে 15 সালে, ঢাকা ইউনিভার্সিটি 19-20 সালে এই প্রশ্নটা এসেছে। তার মানে বুঝতে পারছো আজকের ক্লাসে যা যা পড়িয়েছি প্রত্যেকটাই আমাদের পরীক্ষা আসছে। সো নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামক, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী বল, জড়তার ভ্রামক। তোমরাই বলো কোনটা হবে? অবশ্যই ভাইয়া জড়তার ভ্রামক হবে। কেন? কারণ আপনি তো বলেছেন বল, বেগ, বল এগুলো হচ্ছে ভেক্টর রাশি, আবার আপনি এটাও বলেছেন জড়তার ভ্রামক এক ধরনের স্কেলার রাশি। কাজেই আমাদের কোনটা স্কেলার রাশি? জড়তার ভ্রামক স্কেলার রাশি। পারা যাবে? ওকে, দেখি আরেকটা বলে ফেলো তো খুব দ্রুত। পারো কিনা দেখি, আশা করি পারবে, তোমরা তো অনেক ট্যালেন্ট, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। এ এবং এর বিপরীত ভেক্টরের লব্ধি কত? লব্ধি মানে যোগ করা, লব্ধি মানে যোগ। সো এ এবং এর বিপরীত ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। কেন? কারণ আমরা তো জানি, একটু আগে দেখেছি, কোন একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে যোগ করলে 0 পাওয়া যায়। কাজে আমাদের অ্যান্সার হবে 0। দেখি এবার এটা বলতে পারো কিনা, নিচের কোনটি স্কেলার রাশি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল না সরণ? ডাইভারজেন্স। কেন? একটু আগেই বলেছি শব্দের শেষে ধুন্তস আছে, তার মানে স্কেলার, 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 স্কেলার। তাহলে নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? গ্রেডিয়েন্ট না, কার্ল না, ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। দেখো এটাও কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডে এসেছে, সিলেট বোর্ড, অনেকগুলো বোর্ড কোয়েশন, সেগুলো বোর্ড পরীক্ষা এমসিকিউ হিসেবে আসে। তো তোমাদেরকে স্কেলার রাশির যে উদাহরণগুলো লিখে দিয়েছি, তাপমাত্রা, চাপ, জড়তার ভ্রামক, ডাইভারজেন্স, এবং ভেক্টর রাশির যে উদাহরণগুলো লিখে দিয়েছি, বলের ভ্রামক, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী বল, গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলো পরীক্ষায় প্রায় সময় আসছে। ওকে, ঠিক আছে। সো আশা করি তোমরা পারবে। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকে আমরা আর সামনের দিকে যাব না, অনেকটুকুই দেখেছি আমরা। সো আজকে এখানেই থাকুক। তোমাদের সবাইকে আজকে ক্লাস যারা করেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমাদের ফিল সায়েন্সের পেজে প্রতিদিন, এভরি ডে
নাইট বলতে হবে, এভরি নাইট, প্রতি রাতে। রাত 8টা থেকে 9টা এবং রাত 10টা থেকে 11টা 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। কি কি ক্লাস? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি। তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছো। যারা রুটিন পাওনি আমি একটু রুটিনটা দেখিয়ে দিই যাতে করে তোমাদের একটু সুবিধা হয়, রাইট? ওকে, ঠিক আছে। সো দেখো, তোমরা যারা এখনও রুটিনটা পাও না, আমি একটু রুটিনটা তোমাদেরকে দেখাই দিই। এই যে এটা হচ্ছে তোমাদের ক্লাসের রুটিন। আমাদের এখানে দেওয়া আছে কেমিস্ট্রি ফিজিক্স একদিন পর পর, তারপরে ম্যাথ, তারপর আইসিটি, বায়োলজি। সো এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। যেমন আগামীকাল বুধবার বায়োলজি ক্লাস আছে এবং কেমিস্ট্রি ক্লাস আছে। আজকে মঙ্গলবার রাত 8টায় আইসিটি ক্লাস হয়েছে এবং এখন ফিজিক্স ক্লাসটা শেষ হচ্ছে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিবে আর তোমরা একটু রেগুলার ক্লাস করবে, তাহলে আশা করি তোমাদের সবচেয়ে বেস্ট আউটপুটটা আসবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।